অনেক সময় কিছু কষ্ট আমাদের জীবনে এমন আসে যেটা আমাদের মানসিকভাবে অনেক অনেক ডিস্টার্ব করে দেয়। কিছু কষ্ট এমন হয় যেটা আমরা কাউকে বলে বোঝাতে পারি না। আমাদের মনের ভেতরে কি চলছে সেটা কাউকে মুখ খুলে বলতে পারি না। এরকম সময় আমাদের মনে একটাই প্রশ্ন আসে যে কেন হচ্ছে আমার সাথে এরকম? কি করেছি আমি? কেন এই উপরওয়ালা আমাকে এত কষ্ট দিচ্ছে? কিন্তু সত্যি কথা কি জানো, তোমার লাইফে এখন কিছু ভালো হতে চলেছে। হ্যাঁ, আমি জানি আমার এই কথা শুনে তুমি হয়তো বিশ্বাস করবে না, কিন্তু সকাল হওয়ার আগে যে রাত্রিটা হয় সেটা খুব কালো হয়। সেই কালো রাত্রির পরেই সকাল আসে। আমার কথা হয়তো শুনে মনে হবে যে একটা কোনো ডায়লগ দিচ্ছি, লেকচার দিচ্ছি, কিন্তু এরকম হয়। তোমার লাইফে বিশ্বাস করো, একটা নতুন পরিবর্তন আসতে চলেছে, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আর এর জন্যে এই কষ্টটা দরকার। আজকে এমনই একটা গল্প তোমাদের সাথে আমি শেয়ার করব, যেই গল্পটা শুনলে তুমি বুঝতে পারবে যে যেটা তুমি ভাবছো লাইফ, জীবনটা এরকম, অ্যাকচুয়ালি কিন্তু জীবনটা ওটা নয় যেটা তুমি ভাবছো। তোমার একটা পারপাস আছে এই পৃথিবীতে আসার। আর অনেক সময় এই পারপাসটাকে, লাইফ পারপাসটাকে বোঝার জন্যে আমাদের অনেক কষ্ট নিতে হয়, কিন্তু এই কষ্ট আমাদের জন্য দরকার। এটি আমাদের জীবন পাল্টে দেয়। নমস্কার, আমি সুমন্ত, আর আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নেওয়ার। আজকের এই গল্পটা মন দিয়ে রিল্যাক্স হয়ে শোনো। আশা করছি গল্পটা শোনার পরে একটু হলেও তোমার লাইফের কষ্ট দূর হয়ে যাবে। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। একটা কথা কি জানো তো, আমি সবসময় বলি যে আমরা ওই যে উপরে যিনি বসে আছেন তার উপরে দেখাই যে আমরা তার উপরে বিশ্বাস করি, কিন্তু সত্যি বলতে আমার মনে হয় না যে আমরা তার উপরে খুব একটা বিশ্বাস করি। কেন, লাইফে যখন প্রবলেম আসে তখন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই কমপ্লেন করি, তাকে প্রশ্ন করি যে কেন আমার সাথে এরকম হচ্ছে, সত্যি কি তুমি আছো? আমাকে অনেকজন কমেন্ট করেও জানায় যে ঈশ্বর বলে কিছু হয় না, অনেক কিছুই অনেকজনই বলে। কিন্তু ব্যাপারটা কি জানো তো, উনি আমাদের জন্য না বেস্ট প্ল্যান বানায়। আর উনি আমাদের জন্য কি প্ল্যান বানিয়েছে, কি ভেবে রেখেছে, এটা কেউ বলতে পারবে না। জাস্ট নিজের কর্মটা করে যাও আর বিশ্বাস করো, ট্রাস্ট দি অ্যাকশন। যেটা চলছে, যেটা হচ্ছে, সেটার উপরে বিশ্বাস করো। কিছু না কিছু কারণ আছে প্রত্যেকটা জিনিসেরই, তার উপরে বিশ্বাসটা রাখো। উনি কখনোই তোমার জন্য খারাপ প্ল্যান করবে না। অনেক সময় কষ্ট আসে আমাদের জীবনে, এটা একটা ডিভাইন কষ্ট বলতে পারো, এটা ঈশ্বরের দেয়া একটা কষ্ট, যেটা তোমাকে একটু হলেও সহ্য করতে হবে। একটি ছেলে আমাকে ফোন করেছিল, ছেলেটির বয়স 35। একদিন ও নিজের একটা বন্ধুর বাড়িতে গেট টুগেদার, একটা পার্টি, শনিবার রাত উইকেন্ডে পার্টি করতে যায়। সেখানে আরো অনেকজনই আসে, আর সেখানে ওর একটা মেয়ের সাথে পরিচয় হয়। মেয়েটি ওর থেকে প্রায় 8 বছরের ছোট। হলো মেয়েটার সাথে, মানে মেয়েটাকে দেখতে তো বেশ ভালো। এবার আমরা পার্টি করছিলাম। এবার ছেলেটা বললো যে আমি ভালো গান গেতে পারি, আর একটু হালকা ফুলকা গিটারও বাজাতে পারি। খুব একটা ভালো পারি না, কিন্তু মোটামুটি পারি। তো পার্টিতে একটু গান ফান করলাম। তো মেয়েটি
খুব ইমপ্রেস হয়ে গেল। তো ছেলেটা বলছিল, দাদা আমি বয়েজ স্কুলে পড়েছি, মেয়েদের সাথে বন্ধু বান্ধব খুব একটা আমার ছিল না, আর এর আগেও একটা দুটো রিলেশনশিপে গিয়েছিলাম কিন্তু ব্রেকআপ হয়ে গেছে, খুব একটা মানে আমার কোনো দুটো রিলেশনই খুব একটা টেকেনি, এই কয়েক মাসের ব্যাপার ছিল, ভালোবাসাও বলবো না, জাস্ট ডেট করছিলাম, বাট হয়নি, বয়স হয়ে গেছে 35 হয়ে গেছে, এখন অবধি বিয়ে হয়নি। তো এই মেয়েটিও বললো যে মানে আমি যখন গান করছিলাম তো খুব ইমপ্রেস ছিল, তো আমাকে বলছিল যে আপনি তো খুব ভালো গান করেন, আমাকে খুব মানে কি বলবো আমাকে খুব প্রেস করছিল, আমার খুব প্রশংসা করছিল। তো অবভিয়াসলি যেটা বললো যে আমার মানে কার ভালো না লাগে, মানে একটা সুন্দর মেয়ে তোমাকে তোমার গানের জন্য তোমাকে অ্যাপ্রিসিয়েট করছে, প্রেস করছে, তো সবারই ভাল লাগে, আমারও ভাল লেগেছে। তো আমি আরও জোশে চলে এসেছি, আরও কয়েকটা গান আমি গেয়ে দিয়েছি, তো ভাল লাগলো। তারপরে মেয়েটা নিজের থেকেই আমার ফোন নাম্বার চাইলো, তো আমিও ফোন নাম্বার দিলাম। তো বাড়িতে যাওয়ার পর নেক্সট ডে মর্নিংয়ে ওয়েট করছিলাম যে ও আগে মেসেজ করবে না আমি করব, তো ওই নিজে আগে আমাকে মেসেজ করলো, আমি খুব খুশি হয়ে গেলাম। আমাকে বললো যে কালকে আপনার গান সত্যি খুব ভালো লাগলো, খুব মিস করছি, আবার কবে গান শোনার স্কোপ পাবো। তো বললো এই নিয়ে গান নিয়েই ওর সাথে কথাবার্তা শুরু হয়। কিছুদিনের মধ্যেই আমরা একে অপরকে ভিডিও কল করতে শুরু করি, আমি বাড়িতে ভিডিও কলে ওকে গান শোনাতে শুরু করি, আর ও খুব ইমপ্রেস, ও বলে যে আমি খুব ট্যালেন্টেড, খুব ভাল লাগলো আমার সাথে দেখা করে। আস্তে আস্তে দুজনের মধ্যে বন্ধুত্বটা আরও বেশি ক্লোজ হতে শুরু করলো, দুজনে বাইরে দেখা করতে শুরু করলো। বললো যে দাদা মেয়েটি আমাকে সব সময় মানে হয় ফোন করছে না মেসেজ করছে, কোনো জায়গায় কিছু কেনাকাটা করলে আমাকে দেখিয়ে করছে, ওর সাথে আমি শপিংয়ে যাচ্ছি, দিন রাত আর কি ওর সাথেই সময় কাটছিল, আর বেশ ভালো সময় কাটছিল, মানে খুবই ভালো। অনেক 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 বছর পর আমার জীবনে কিছু ভালো হচ্ছিল, কেন কি এত বছর আমি নর্মালি সিঙ্গেলই থেকেছি, আমার অনেক বন্ধুরই বিয়ে হয়ে গেছে, অনেকজনের গার্লফ্রেন্ড আছে, আমার কেউ নেই সেই হিসাবে দেখতে গেলে, প্রত্যেক মানুষের একটা কম্পেনিয়ন দরকার লাগে। তো যাই হোক, খুব ভালো সময় ওর সাথে আমি কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমি জানি না যে ওর কি হয়ে গেল, যেটা অনেক রিলেশনশিপেই হয়, ও আস্তে আস্তে মানে 3 মাস বাদে আস্তে আস্তে আমাকে একটু করে অ্যাভয়েড করতে শুরু করলো। সবসময় কথাও বলছে না, সবসময় মেসেজ করছে না, আগের মতন ভিডিও কলও করছে না, আগের মতন আমাকে সেইভাবে ইম্পর্টেন্সটা দিচ্ছে না। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি যে কি হয়েছে কি না কি, তখনও বলছিল না ব্যস্ত আছি, এই আছি সেই আছি, অনেক কিছুই আমাকে বলেছে। আচ্ছা, মেয়েটা কিন্তু ওকে এই 3 মাসের মধ্যে ওকে কিন্তু বলেও ছিল যে আমার তোমাকে খুব ভাল লাগে, ডিরেক্টলি আই লাভ ইউ বলেনি, কিন্তু আমার তোমাকে অনেক ভালো লাগে এটাও বলেছিল। ছেলেটাও ওকে বলেছে যে আমারও তোমাকে খুব ভালো লাগে, আই রিয়েলি লাইক ইউ। মেয়েটাও বলেছে আই লাইক ইউ সো মাচ, আমার তোমার সাথে থাকতে ভালো লাগে, তোমার প্রেজেন্স আমার ভালো লাগে। তো দুজনে বেশ অনেকটাই ক্লোজ ছিল, বললো আমরা বাইরে ঘুরতে গেলে হাতে হাত ধরেও হেঁটেছি, ঘুরেছি। কিন্তু 3 মাস পরে জিনিসগুলো সব পাল্টে গেল, আস্তে আস্তে কথা বলা কমিয়ে দিল মেয়েটা। তারপরে এরকমও দিন আসলো যে একদমই কথা বলা বন্ধ, ছেলেটা মেসেজের পর মেসেজ করছে, কিন্তু 2-3 দিন পরে পরে মেয়েটা রিপ্লাই করছে। এবার হঠাৎ করে ছেলেটা দেখলো যে মেয়েটা নিজের স্টেটাসে নিজের বেশ ভালো ভালো ছবি দিতে শুরু করলো। তো ছেলেটা ওটার মধ্যে গিয়ে লাইক করতো, তো কোনো রেসপন্স করতো না, কিন্তু বেশ সুন্দর সুন্দর ছবি দিতে শুরু করলো। তো ছেলেটার অবভিয়াসলি ডাউট হলো যে হয়তো অন্য কাউকে হয়তো পেয়ে গেছে, বা যাই হোক, যাই হয়ে থাকুক না কেন। তো একদিন ছেলেটা মেয়েটাকে জিজ্ঞেস করলো যে দেখো, মানে বলেই দিল ওকে যে দেখো আমি তোমাকে খুব ভালোবাসি, তোমার সাথে বেশ ভালো সময় কাটিয়েছি, খুব ভালো লেগেছে তোমাকে, তো তুমি আমাকে একটা কিছু বলো যে তোমার কি ইচ্ছে বা তুমি কি চাও। তখন মেয়েটা ওকে স্ট্রেট বললো যে দেখো তুমি খুব ভালো ছেলে, আমার তোমাকে বেশ ভালোও লাগে, কিন্তু আমি রিলেশনটা নিয়ে খুব একটা বেশি এগোতে চাইছি না, কেন আমি চাই না যে তুমি হার্ট হয়ে যাও। ছেলেটা বললো কি করে হার্ট হবো, মানে কি হয়েছে বলো। তো বলছে না বাস আমি মানে তোমার সাথে ওই লাভ রিলেশনশিপে যেতে পারবো না, যেটা তুমি চাইছো সেটা আমি পারবো না।
তো ছেলেটা বললো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অ্যাটলিস্ট আমরা বন্ধুত্ব তো রাখতে পারি। মেয়েটা বললো হ্যাঁ নিশ্চয়ই বন্ধুত্ব রাখবো। কিন্তু তারপরে হঠাৎ করে মেয়েটা ছেলেটাকে ব্লক করে দিল। সেটা বলছে দাদা আমি সত্যি মানে বুঝতে পারছি না, আমাকে ব্লক মানে কোনো কারণই নেই, আমাদের আজ পর্যন্ত একটা ঝগড়া অবধি হয়নি, ও যে কেন এরকম করলো আমি বুঝতে পারছি না। দাদা যেহেতু সমাজের নজরে আমরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিলাম না বা কিছু, আমি কাউকে বলতেও পারছি না, কিন্তু বিশ্বাস করো আমার প্রচন্ড কষ্ট হয়েছে, প্রচন্ড কষ্ট। একটা ফোনের ঘন্টি বাজলো আমি ভাবতাম যে ও হয়তো মেসেজ করেছে, হয়তো কল করেছে, হয়তো বলবে যে চল দেখা করি, কিন্তু ওর ফোন আর আসলো না। 1 মাস হয়ে গেল, আমি কাজেও মন দিতে পারছিলাম না, রীতিমধ্যে আরো খারাপ টাইম এসে গেল, আমাকে এই চাকরিটাও ছাড়তে হলো যেই জবে আমি তখন ছিলাম। নানান কারণে আমাকে চাকরিটাও ছাড়তে হলো, সম্পূর্ণ ঘরে বসে গেছি, মা বাবাকেও কিছু বলতে পারছি না, মনে হচ্ছিল নিজেকে মেরে ফেলি। ভগবানকে একটাই প্রশ্ন যে যদি এই মানুষটা আমার ভাগ্যে লেখা ছিল না তাহলে কেন এলো আমার জীবনে, কি করতে এলো, কেন আমাকে এই 3 মাস স্বপ্নের দুনিয়াতে ঘুরিয়ে ফিরিয়ে আমাকে ছুঁড়ে ফেলে দিল, কেন ভেঙে গেল আমার এই স্বপ্নগুলো। বলছি দাদা বাড়িতে আমাদের ছোটবেলা থেকে গোপাল পুজো হয়, আমার রুমেও একটা কৃষ্ণর ছবি লাগানো আছে। যখনই অফিসে যেতাম মা বলতো প্রণাম করে যায়, প্রণাম করে চলে যেতাম। বাড়িতে পুজো ঠাটরা করি কিন্তু অ্যাজ সাচ ভগবানের সাথে কোনো সময় কথা বা ভগবানকে কিছু প্রে করা এই করা, ওই হাত জুড়তাম, বাড়িতে পুজো হয়, এইগুলো বিশ্বাস করি যে ভগবান আছে, কিন্তু অ্যাজ সাচ কোনো পুজো পাঠ এগুলো কিছুই সেরকম করতাম না, কিছুই না। বলে দাদা একদিন মানে আমি খুবই ডিপ্রেশনে বাড়িতে চুপচাপ বসে আছি, তো আর মা জানে যে আমার গরম গরম ভাত আর মাংসর ঝোল, পাতলা মাংসর ঝোল খেতে খুব ভালো লাগে। তো আমার মাও জানে যে কিছু একটা হয়েছে, মা ভেবেছে হয়তো চাকরিটা চলে গেছে, তাই জন্য হয়তো আমি খুব আপসেট ডিপ্রেস। তো মা আমাকে বললো যে বাবু তুই যা আজকে একটু মাংস নিয়ে আয়, আচ্ছা একটু মাংস বানাবো। সেদিন বেশ বৃষ্টিও হচ্ছিল, তো আমার না বৃষ্টিতে বেরোতে ইচ্ছে করছিল না, তাও আমি বৃষ্টিতে বেরোলাম ছাতা মাথায় দিয়ে। তো মাংসের দোকানে গেলাম চিকেন আনতে, তো আমি দেখলাম চিকেনগুলোকে জাস্ট নিয়ে আসা হয়েছে, চিকেনগুলো পুরো ভিজে গেছে, নিয়ে আসা হয়েছে। বলে দাদা সেদিন যাই না কি হলো, আমি এর আগেও অনেকবারই দেখেছি যে যারা মাংস কাটে এগুলো সবই আমি দেখেছি, সেদিন যাই না আমার কি হলো, আমার না আর চিকেন খেতে ইচ্ছে করছিল না। আমি বাড়িতে এলাম, মা মাংস রান্না করলো, আমি খেলাম কিন্তু খুব কষ্ট করে খেলাম, কিছুতেই ভালো লাগছে না। মা জিজ্ঞেস করলো কিরে রান্না ভালো হয়নি, এই না, আমি কোনো টেস্ট পাচ্ছি না। হঠাৎ করে আমার আর মাংস খেতে ইচ্ছে করছে না, মন থেকে ইচ্ছে করছে না, সেই টেস্টটা আমি পাচ্ছি না। আমি নিজের রুমে চলে গেলাম, গিয়ে সামনে যে কৃষ্ণের ছবিটা রাখা আছে, এত বছর ধরে রাখা আছে, আজকে আমি বুঝতে পারলাম যে সামনে কৃষ্ণর ছবিটা অ্যাকচুয়ালি আছে। আমি জাস্ট ওনার ওই ছবিটা দেখে আমার চোখে জল চলে এলো, আমি বালিশটাকে জাস্ট জড়িয়ে তার দিকে তাকিয়ে বলছিলাম যে আমাকে এটার থেকে বাঁচিয়ে নাও, আমি আর পারছি না। আর আমি বুঝতে পারছিলাম যে উনি শুনছেন আমার কথা, উনি আমার দিকে তাকিয়ে আছেন। দাদা সেই দিনের পর আমি সবসময় কৃষ্ণর নাম জপ করতে শুরু করলাম, এমনি জাস্ট আমার ইচ্ছেতে, পুজো পাঠ কিছু না, জাস্ট তার নাম জপ করতাম, তার নাম নিতাম। সেই দিনের পর আমি আর ননভেজ খাইনি। আমার বাড়িতে মা বাবা আমাকে খুব বলেছে যে কি হয়েছে, তোর মাথা খারাপ হয়ে গেছে, এইটা ওইটা সেটা, কিন্তু আমি পারিনি। আমি তাদের এটাই বললাম যে আমার ইচ্ছে করছে না খেতে। আর মা বাবাকে এটাও বললো যে সাইকিয়াট্রিস্ট দেখা, একটু চল। আর মা বললো যে চল আমার সাথে, তোর মামাকে ডাকছি, তোকে নিয়ে যাব, কিচ্ছু হবে না, কথা বল, দেখ কি হয়েছে। কিন্তু ওদের তো বোঝাতে পারছি না যে আমার ইচ্ছে করছে না। কিছুদিনের মধ্যেই আমার একটা নতুন জবের অফার এলো, আমি নতুন চাকরিতে জয়েন করলাম, তো সেটা দেখে মা বাবার একটু শান্তি পেল,
একটু রিলিফড হলো যে যাক একটা চাকরিতে ঢুকে গেছে। সেই চাকরিতে ঢোকার পর সেই কোম্পানি একটা এনজিওকে স্পন্সরও করে। তো সেই কাজের সূত্রে সেই এনজিওতেও গেলাম, ওখানে একটি মেয়ের সাথে আমার আলাপ হলো। মেয়েটি অবাঙালি, আর বিশ্বাস করবে না মেয়েটি ভেজিটেরিয়ান। বললাম না যে উপরে যিনি বসে আছেন উনি তোমার জন্য বেস্ট প্ল্যান করে, বাট ইউ হ্যাভ টু ট্রাস্ট দি অ্যাকশন। তোমাকে তার উপরে বিশ্বাস করতে হবে, সে তোমার জন্য সাথে যেটা করছে সেটার উপরে তোমাকে বিশ্বাস করতে হবে। উনি তোমার জন্য কখনোই খারাপ প্ল্যান করবে না। সেটা বলছে মেয়েটির সাথে আমার আলাপ হলো, আমরা খুব ভালো বন্ধু হয়ে গেলাম। খুব খুশি হলাম যে ও ভেজ, আমিও ভেজ। আস্তে আস্তে ওর প্রেমে পড়ে গেলাম, ও আমার প্রেমে পড়ে গেল। আর এখনো বিয়ে হয়নি। ওর বাড়িতে ও বলেছে, হিন্ট দিয়ে রেখেছে, যেহেতু অবাঙালি, বললো যে মা বাবা মেনে যাবে, কেন কি আমি তো ভালোই চাকরি করি, তো আর আমার মা বাবারও কোনো আপত্তি হবে না। তো ওই বলছিল যে দাদা তুমি প্রে করো যাতে আমাদের বিয়েটা হয়ে যায়, কেন আমি ওকে খুব ভালোবাসি, ও আমাকে খুব ভালোবাসে। আর আমি নিজের কাজ তো করি, সাথে সাথে ওর এনজিওর কাজও করি, যে এনজিও গরিব বাচ্চাদের জন্য কাজ করে। খুব ভালো লাগে। হয়তো আমাকে এই কথাটাই বললোই যে হয়তো ঈশ্বর আমাদের দুজনকে দেখা করিয়েছে একসাথে এই কাজটা করার জন্য। তো সত্যি কথা বলতে গেলে আমি তোমাদের সবাইকে একটা কথাই বলতে চাই যে লাইফে হয়তো এই মুহূর্তে অনেক কষ্ট হয়ে আছো, কিন্তু বিশ্বাস করো তার উপরে, আর কাউকে বিশ্বাস করতে হবে না। বিশ্বাস করো যে উনি তোমার পাশেই আছেন, উনি তোমায় দেখছেন, তোমার কষ্টটা উনি শুনছেন। উনি হয়তো তোমাকে এটাই বলতে চাইছে যে কাঁদিস না, আমি তোর জন্যে খুব ভালো একটা প্ল্যান রেডি করেছি, জাস্ট আমার উপরে একটু বিশ্বাস রাখ, একটু ধৈর্য রাখ, আমি তোর জন্য কখনোই খারাপ কিছু ভাববো না। কিন্তু অনেক সময় জীবনে কিছু শিখতে গেলে, বুঝতে গেলে এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে গেলে, আমার কাছে আসতে গেলে, আমাকে পেতে গেলে একটু কষ্ট করতে হবে। ঈশ্বরকে পেতে গেলে একটু কষ্ট করতে হয়, কেন কি কষ্ট না করলে তুমি তার ভ্যালিউটা বুঝতে পারবে না। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে, এই ভিডিওটিও ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক দিও, যদি মনে হয় কারোর সাথে শেয়ার করবে তো প্লিজ একটু শেয়ার করো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব না করে যেও না, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে সবাই ভালো থেকো।